আমি খান আব্দুল্লাহ মামুন, প্রভাষক, সরকারি বিএল কলেজ, খুলনা। আজ আমি একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞানের তাপগতিবিদ্যা অধ্যায়ের চতুর্থ ক্লাস শুরু করছি। সকলকে আজকের ক্লাসে স্বাগতম। তো গতদিন আমি সর্বশেষ তোমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। তার আগে তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কেও আমি আলোচনা করেছি। তো আজকে অধ্যায় শেষে শিক্ষার্থীরা তোমরা জানতে পারবে যে তাপগতীয় স্থানাঙ্কগুলোর মধ্যে বিভিন্ন সম্পর্ক সম্পর্কে জানতে পারবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তনের প্রসারণের ক্ষেত্রে চূড়ান্ত চাপ নির্ণয় করতে পারবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র সংশ্লিষ্ট সৃজনশীল সমস্যার সমাধান করতে পারবে। তো আমি শুরুতেই শুরু করছি তাপগতীয় স্থানাঙ্কগুলোর মধ্যে বিভিন্ন সম্পর্ক নিয়ে আলোচনা। তো এখানে আমরা প্রশ্নটি এভাবে আসে যে দেখাও যে রুদ্ধতাপীয় পরিবর্তনের সময় আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। ধরি ঘর্ষণহীন পিস্টন লাগানো একটি সিলিন্ডারের মধ্যে 1 মোল গ্যাস আছে। তাহলে আমরা যদি এই গ্যাসের চাপ পি, আয়তন ভি, তাপমাত্রা টি এবং অভ্যন্তরীণ শক্তিকে ইউ ধরি। এখন এই গ্যাসে দ্বিতীয় পরিমাণ তাপ শক্তি সরবরাহ করায় এর চাপ, আয়তন, তাপমাত্রা ও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে। পরিবর্তনগুলো যথাক্রমে ডিপি, অর্থাৎ ডিপি হলো চাপের পরিবর্তন, আয়তনের পরিবর্তন হলো ডিভি, তাপমাত্রার পরিবর্তন ডিটি এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলো ডিইউ। তাহলে এক্ষেত্রে আমরা তাপ প্রয়োগের ফলে বাহ্যিক কাজ সাধিত হবে, সেটাকে আমরা ডিডব্লিউ দিয়ে প্রকাশ করি। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা লিখতে পারি যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, বা ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস, আমরা ডিডব্লিউ সমান জানি যে কাজ সমান বল গুণ সরণ, সেখান থেকে আসছে হলো পিডিবি। আমরা পূর্বের ক্লাসেই দেখিয়েছি যে পিডিবি কিভাবে আসলো, কৃত কাজ ডিডব্লিউ সমান। কিন্তু আমরা জানি যে এই যে ডিইউ হলো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ডিইউ হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিবি এবং তাপমাত্রা বৃদ্ধি ডিটি এর গুণফলের সমান। তাহলে ডিইউ সমান সিবিডিটি। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান ঘটে না, তাহলে সেক্ষেত্রে ডিকিউ সমান 0। তাহলে আমরা এটা সমান লিখতে পারি 0, সিবিডিটি প্লাস পিডিবি সমান 0। আবার 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আমরা জানি, তোমরা সার্বজনীন গ্যাস দ্রবকের ক্ষেত্রে জানি যে পিভি সমান আরটি এই 1 মোল গ্যাসের জন্য। তাহলে এমনিতেই ছিল পিভি সমান এনআরটি, এখানে 1 মোল যেহেতু এন এর মান 1, তাহলে আসলো পিভি সমান আরটি। এই পিভি সমান আরটি যে সমীকরণটি, এটা তোমরা পদার্থবিজ্ঞানেও, আমি জানি না যে তোমরা অন্য অধ্যায়ে পড়েছো কিনা, কিংবা ইসেও পাবে, তোমাদের রসায়নেও পাবে যে পিভি সমান এনআরটি কিভাবে আসলো। বয়েলের সূত্র, ডালজের সূত্র থেকে এটা কম্বাইন করে তারপর আসছে। এই সমীকরণকে তোমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা পাই। এখন টি এর সাপেক্ষে আমরা এই যে পিভি সমান আরটি কে অন্তরীকরণ করব, তাহলে ডিডিটি অফ পিভি ইকুয়াল টু ডিডিটি অফ আরটি। এখন ডিডিটি অফ পিভি যেটা ছিল, আমরা জানি ডিডিএক্স অফ ইউভি সমান ইউডিডিএক্স অফ ভি প্লাস ভিডিএক্স অফ ইউ। তোমরা এটা গণিতেই শিখেছো, কিংবা অন্তরীকরণ আমাদের মানে প্রথমের দিকের অধ্যায়ে আছে, তোমরা সেখানেও দেখেছো, ভেক্টরে দেখেছো। তো এখানে পিভি, তাহলে পি হলো ইউ, ইউটা হলো পি, তাহলে পি ডি ডিটি অফ ভি প্লাস ভি ডিটি ডি অফ পি ইকুয়াল টু ছিল আর টি, টি এর সাপেক্ষে, তাহলে ডি ডিটি অফ টি সমান 1, আর আরটা হলো ধ্রুবক, তাহলে আরটা থাকে আর ইন্টু 1 আরই থাকে, এটা আসলো। তাহলে এই সমীকরণটাকে লেখা যায় পিডিভি প্লাস ভিডিপি ইকুয়াল টু, যেহেতু ডিটি আছে নিচে, ডিটি লসাগু করলে
ইন্টু মাল্টিপ্লাই করলে তাহলে আসে আর ডিটি, তাহলে ডিটি সমান পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই আর। এই যে ডিটি এর মানটা পেলাম, এই মানটাই আমরা উপরে যে 1 নম্বর সমীকরণ পেয়েছি যে সিবিডিটি প্লাস পিডিভি সমান 0, 1 নম্বর সমীকরণে এটি ছিল। তো এখানে আমরা মানটি বসাবো, তাহলে মানটি বসাইলাম আমরা ডিটি এর মান ইকুয়াল টু সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস এই যে আর লসাগু করলে আর পিডিভি, নিচে আর আছে আর ইন্টু 0, তাহলে 0 চলে আসে। এই লাইনটা শেষ করলাম। এরপরে আসি সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস আর সমান আমরা গত ক্লাসেই দেখিয়েছিলাম যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, কত দিনের ক্লাস দেখলেই তোমরা বুঝতে পারবে। তো ওইখান থেকেই আমরা আর এর স্থলে লিখবো যে সিপি মাইনাস সিভি ইন্টু পিডিভি ইকুয়াল টু 0। এরপর সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি মাইনাস সিভি পিডিভি ইকুয়াল টু 0। এখন এখানে কাটা যায়, দেখো সিভি পিডিভি সিভি পিডিভি এই দুটা থাকলো না, থাকে হলো সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি ইকুয়াল টু 0। তাহলে আমরা এই যে সমীকরণটাকে আমরা সিভি দিয়ে ভাগ করি, সিভি দিয়ে ভাগ করলে দেখো কি আসে, সিভি থাকে না, তাহলে থাকে হলো ভিডিপি প্লাস সিপি ডিভাইডেড বাই সিভি পিডিভি ইকুয়াল টু 0। এই সিপি বাই সিভি এটা হলো কিন্তু এটাকে আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম, এটা ইকুয়াল টু গামা, তাহলে এর স্থলে আমরা গামা লিখি ভিডিপি প্লাস গামা পিডিভি ইকুয়াল টু 0। এখন এই যে উপরের যে সমীকরণটাকে পেলাম এটাকে আমরা পিভি দ্বারা ভাগ করে পাই, পিভি দিয়ে ভাগ করি, তাহলে পিভি দিয়ে ভাগ করলে থাকে ডিপি বাই পি প্লাস গামা ডিভি বাই ভি ইকুয়াল টু 0। একে যোজনীকরণ করে পাই, লন পি আসে এখান থেকে প্লাস গামা লন ভি ইকুয়াল টু ধ্রুবক ইকুয়াল টু লন পি প্লাস লন, যেহেতু লনের আগে গামা আছে এটাকে পাওয়ার হিসেবে লেখা যায়, লন ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, তাহলে লন ইন্টু পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, এটা লেখা যায় এখান থেকে। তারপর আমরা যদি ধ্রুবক পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক লিখতে পারি এটাকে, তাহলে আমরা যে বলেছিলাম যে শুরুতে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, এটা দেখাবো, এটা আমরা দেখাতে পারছি। তো এটা তোমরা বাসায় সবাই দেখবে খেয়াল করে। এরপরে আমি এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন প্রসারণের ক্ষেত্রে চূড়ান্ত চাপ নির্ণয় করব, অর্থাৎ এই যে একটু আগে যে সমীকরণটা আমরা দেখলাম এটা থেকে গাণিতিক সমস্যা দেখব। এখন বলা আছে যে প্রমাণ তাপমাত্রা ও চাপের কোনো গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 2.5 গুণ আয়তনে প্রসারিত করা হলে চূড়ান্ত চাপ কত হবে তা নির্ণয় করো, গামা ইকুয়াল টু 1.4। এখানে প্রমাণ তাপমাত্রা ও চাপ অর্থাৎ আদি চাপ আদি আয়তন, এটা হলো মানে আদি চাপ হলো 1.01 ইন্টু 10 এর পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার, এটা আমরা জানি যে প্রমাণ তাপমাত্রা প্রমাণ চাপ আদি চাপ, এটা আদি চাপ বলতে প্রমাণ চাপ। আদি আয়তন আমরা ধরে নিলাম V1, তাহলে বলছে চাপের কোনো গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 2.5 গুণ আয়তনে প্রসারিত করা হবে, অর্থাৎ V2 হবে এই আদি আয়তনের 2.5 গুণ, অর্থাৎ 2.5 ভি বের করতে হবে আমাকে, চূড়ান্ত চাপ বের করতে হবে, চূড়ান্ত চাপ P2 সমান হোয়াট। তাহলে আমরা একটু আগে যে সমীকরণ পেলাম যে পিভি ইকুয়াল টু ধ্রুবক, ওটাকে আমরা লিখতে পারি P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা। এখান থেকে P2 এর মান আমরা পাচ্ছি, তো এটা বের করবে, এটাই হলো চূড়ান্ত চাপ নির্ণয়। এরপর আসি একটি সৃজনশীল প্রশ্নের সমাধানে আসি। যেহেতু তোমাদের আমি এই অধ্যায়ের উপরে পূর্বে 3টা ক্লাস নিয়েছি, তো সেক্ষেত্রে তোমাদের মোটামুটি অনেক কিছুই সম্পর্কে তোমরা এখন জানতে পেরেছো। তো তারই আলোকেই আমি একটি সৃজনশীল দেখাচ্ছি এখন। 2 মিটার কিউব আয়তন বিশিষ্ট পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, গ্যাসের চাপ 500 প্যাসকেলে স্থির রেখে
সিস্টেমে 200 জুল তাপ শক্তি খুব ধীরে ধীরে সরবরাহ করে পিস্টনটিকে বাইরের দিকে সরিয়ে বাহ্যিক বলের সাহায্যে সাম্যাবস্থানে রাখা হয়। বাহ্যিক বল সরিয়ে নেওয়া হলে সিলিন্ডারের গ্যাস 2.5 মিটার কিউব আয়তন দখল করে। এখানে 2 মিটার কিউব আয়তন বিশিষ্ট, অর্থাৎ আদি আয়তন যেটা V1 যদি বলি সেটা হলো 2 মিটার কিউব। আবার এই বাহ্যিক বল সরিয়ে নেওয়ার ফলে সিলিন্ডারের গ্যাস এত আয়তন দখল করে, অর্থাৎ আয়তন বাড়ছে, তাহলে শেষ আয়তন V2 সমান 2.5 মিটার কিউব। তাহলে আয়তন বৃদ্ধি আমরা বলতে পারি যে dV কিংবা ডেল V ইকুয়াল টু 2.5 মাইনাস 2 মিটার কিউব, অর্থাৎ 0.5 মিটার কিউব হলো ডেল V এর মান। এখন তাপ শক্তি সরবরাহ করা হলো 200 জুল, অর্থাৎ dQ ইকুয়াল টু 200 জুল। এরপর দেওয়া হচ্ছে চাপ P সমান 500 প্যাসকেল। এই ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। এর আলোকে আমাদের প্রশ্ন আছে হলো, প্রথমে আছে ক নাম্বার, অভ্যন্তরীণ শক্তি কি? এই অভ্যন্তরীণ শক্তি কি আমি এ সম্পর্কে প্রথম দিনের ক্লাসেই সম্ভবত এটা নিয়েই বলেছি যে অভ্যন্তরীণ শক্তি কি, তো এটা সম্পর্কে আর বলবো না। এরপর আছে খ নাম্বার, একটি সিস্টেমে তাপ দেওয়া হলে গ্যাসের কি কি পরিবর্তন সম্ভব? এটাও আমি ক্লাসে আলোচনা করেছি, হয়তো সরাসরি এভাবে ছিল না, কিন্তু তোমরা একটু চিন্তা করলে এটি পাবে যে একটি সিস্টেমে তাপ দেওয়া হলে গ্যাসের কি কি পরিবর্তন ঘটে। আমরা তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র ছিল সেখানে দেখেছিলাম যে সিস্টেমে তাপ দেওয়া হলে কিছু শক্তি ব্যয় হয়, মানে dQ ইকুয়াল টু du প্লাস dW। কিছু শক্তি ব্যয় হয় du মানে অভ্যন্তরীণ শক্তি ভিত্তিতে, আর dW বাহ্যিক কাজ সম্পাদনে, অর্থাৎ কিছু তাপ ব্যয় হয় অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে, বাকি কাজ দ্বারা বাহ্যিক কাজ সম্পাদন করে। এখন এখানে আরেকটি বিষয় আছে, সেটি হলো সমষ্ণ প্রক্রিয়ায়, অর্থাৎ যখন তাপমাত্রা তাপ খুব ধীরে ধীরে বাড়ানো হয়, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকে, তখন কি হয়? তখন ঘটে হলো অভ্যন্তরীণ শক্তির কোনো বৃদ্ধি ঘটে না, অর্থাৎ du ইকুয়াল টু থাকে 0, অর্থাৎ যে পরিমাণ তাপ দেওয়া হবে ঠিক সে পরিমাণ কাজ সম্পাদন করে সমষ্ণ প্রক্রিয়া। এই হলো খ নাম্বারের উত্তর। এরপর গ নাম্বারের উত্তর হলো গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো। এটাও তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে, dQ ইকুয়াল টু du প্লাস dW। dQ ইকুয়াল টু du প্লাস dW। তাহলে dQ এর মান আমরা এখানে জানি, উপরে দেখো যে দেওয়াই আছে dQ এর মান, কি পরিমাণ তাপ সরবরাহ করা হলো সেটা। এরপর আছে হলো ইকুয়াল টু, সেটা ছিল হলো 200 জুল যে তাপ শক্তি সরবরাহ করা হয়, ইকুয়াল টু du প্লাস dW সমান আমরা লিখতে পারি PdV। P এর মান, চাপের মান হলো বলা আছে 500 প্যাসকেল। তারপর আছে হলো dV আমি তো বের করেছিলাম যে 2.5 মিটার কিউব হলো সর্বশেষ আয়তন, আর শুরুতে আয়তন ছিল 2 মিটার কিউব, মাইনাস করে আসলো 0.5 মিটার কিউব, এটাই হলো আয়তনের পরিবর্তন, অর্থাৎ dV ইকুয়াল টু 0.5। তাহলে 0.5 ইন্টু 200, এদিকে এখানে 500 আসলো, আর শুরুতে dQ এর মান ছিল 200, তাহলে থাকে কি du এর মানটা বাকি থাকে, এখান থেকেই আমি du এর মানটা পাবো। তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন যেটি আসবে সেটি হলো অন্তঃস্থ শক্তির পরিবর্তন। এটা তোমরা বাড়িতে সলভ করবে, আমি বলেই দিলাম, তারপরও তোমরা বাড়িতে সমাধান করবে। এরপর বলা আছে উদ্দীপকের আলোকে স্থির চাপে গ্যাস দ্বারা কৃতকাজের পরিবর্তন গাণিতিকভাবে ব্যাখ্যা করো। স্থির চাপে গ্যাস দ্বারা কৃতকাজ আমরা জানি dW সমান PdV। P এর মান এখানে দেওয়াই আছে 500 প্যাসকেল, ইন্টু dV এর মান হলো 0.5। তাহলে এখান থেকেই তোমরা যে কৃতকাজের পরিবর্তন সেটা বের করতে পারবে। এটাও তোমরা বাড়িতে চেষ্টা করবে। এখানে আরো একটি সৃজনশীল প্রশ্ন আছে, প্রশ্নটি হলো একটি কফি পটে নাড়ানির সাহায্যে খুব জোরে কফি নাড়ানো হলো, ফলে কফির আয়তন 50 সেন্টিমিটার কিউব বৃদ্ধি পেল। একই সময়ে কফি পটে 40 জুল তাপ পরিবহন এবং পরিচালন পদ্ধতিতে নির্গত হলো।
বায়ুর চাপ 1 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। এখানে প্রশ্ন হলো ক তাপীয় সিস্টেম কি? খ গ্যাস সম্প্রসারণে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ অপেক্ষা বৃহত্তর, ব্যাখ্যা করো। গ নাম্বার কফির উপর কতটুকু কাজ করা হলো। ঘ নাম্বার এটি তাপগতিবিদ্যার প্রথম সূত্র সমর্থন করে কিনা যাচাই করে ব্যাখ্যা করো। কয়েকটি প্রশ্ন এখানে। প্রথমে আছে তাপীয় সিস্টেম কি? তাপীয় সিস্টেম সম্পর্কে আমি ক্লাসে আলোচনা করেছি। এটা হলো আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য জগতের যে নির্দিষ্ট অংশ বিবেচনা করি সেটাকে বলা হয় সিস্টেম। তো এইটা আমি পূর্বের ক্লাসে চিত্র সহ দেখিয়েছি, এ সম্পর্কে আর বিস্তারিত যাব না। এরপর আছে হলো খ গ্যাস প্রসারণে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ অপেক্ষা বৃহত্তর। আমরা এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাহায্যে এটার ব্যাখ্যা আসে। dq = du + dw। আমরা এটা জানি যে সমষ্ণ প্রক্রিয়ায় কি হয়, du অর্থাৎ হলো যেহেতু তাপমাত্রার পরিবর্তন ঘটে না, তাহলে অন্তস্থ শক্তির ও কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ du = 0। তাহলে dq = dw, অর্থাৎ যে পরিমাণ তাপ সরবরাহ করা হবে পুরোটাই বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয় হবে। কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি ঘটবে? dq = du + dw। এখানে অন্তস্থ শক্তি যে পরিমাণ তাপ দেওয়া হবে তার কিছু শক্তি অন্তস্থ শক্তিতে ব্যয় হবে, আর বাকিটাটুকু দিয়ে কাজ সম্পাদন হবে। অর্থাৎ এখানে যেহেতু অন্তস্থ শক্তি বৃদ্ধিতে কিছু ব্যয় হচ্ছে, এই জন্য কাজের পরিমাণটা কমে যাচ্ছে। এই জন্য গ্যাস প্রসারণের সমস্ত প্রক্রিয়ায় যে কৃত কাজ সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ অপেক্ষা বৃহত্তর হয়। আশা করি এটির উত্তর তোমরা পেয়ে গেছো এবং উত্তর করতে পারবে। পরের প্রশ্নটি হলো কফির উপর কতটুকু কাজ করা হলো সেটা দেখাই তোমাদের। এই যে আমরা উপরে দেওয়া আছে, দেখো যে বায়ুর চাপ = 1 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, আয়তনের পরিবর্তন ∆V = 50 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিয়ে যাও, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার যেহেতু মিটার কিউবে নিয়ে যাব, তাহলে 100 সেন্টিমিটার 3 টাইমস দিয়ে ডিভাইড হবে, তাহলে 10⁻6 মিটার কিউব। আমরা জানি কাজ W সমান P∆V, P এর মান জানি, ∆V এর মান জানি, তাহলে এখান থেকে আমরা কাজের পরিমাণ বের করতে পারবো। এরপর পরের প্রশ্নটি ছিল এটি তাপগতিবিদ্যার প্রথম সূত্র সমর্থন করে কিনা যাচাই করো। এখানে আমরা জানি যে dq = du + dw। dq সমান -40 জুল দেওয়াই আছে, = du + pdv। p এর মান দেওয়া আছে হলো 1 × 10⁵ dv এর মান হলো 50 × 10⁻6